তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 14 পেপারের মডিউল 2 থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এগুলো তোমাদের পরীক্ষায় 10 বা 20 নম্বরে আসতে পারে। প্রথম প্রশ্ন আজকে থাকছে, ভারতের সংবিধানের 73তম সংশোধনী আইনের প্রেক্ষিতে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা বা পঞ্চায়েত ব্যবস্থার গঠন ও কার্যাবলী আলোচনা করো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইন ভারতের গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের ইতিহাসে একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ। এই সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানের একটি নতুন নবম অংশ এবং একাদশ তফসিল যুক্ত করে গ্রামীণ স্বায়ত্তশাসন বা পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়। মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজ এর স্বপ্নকে বাস্তবায়িত করতে এবং তৃণমূল স্তরে মানে একদম গ্রাসরুট, একদম নিচের লেভেলকে বলা হচ্ছে তৃণমূল স্তর, মানে তৃণমূল মানে এখানে কোনো পার্টিকে বোঝাচ্ছে না। তৃণমূল স্তরে সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ সুনিশ্চিত করতে এই আইন এক অসামান্য ভূমিকা পালন করেছে। তারপর পঞ্চায়েত ব্যবস্থার গঠন দেখো। 73তম সংবিধান সংশোধন অনুযায়ী প্রথম হচ্ছে ত্রিস্তরীয় কাঠামো। এই আইনের মাধ্যমে প্রতিটি রাজ্যে মূলত 3টি স্তরে পঞ্চায়েত গঠনের সাংবিধানিক নির্দেশ দেওয়া হয়েছে। সর্বনিম্ন বা গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত, মধ্যবর্তী বা ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং সর্বোচ্চ বা জেলা স্তরে জেলা পরিষদ। তবে যেসব রাজ্যের জনসংখ্যা 20 লক্ষের কম, সেখানে মধ্যবর্তী স্তরটি গঠন না করার ক্ষেত্রে সাংবিধানিক ছাড় দেওয়া হয়েছে। এবার গ্রামসভা প্রতিষ্ঠা। প্রতিটি গ্রামে সকল প্রাপ্তবয়স্ক ও নির্বাচনী তালিকায় নথিভুক্ত ভোটারদের নিয়ে একটি গ্রামসভা গঠিত হয়েছে। গ্রামসভাকে পঞ্চায়েত ব্যবস্থার মূল ভিত্তি হিসাবে ধরা হয়। এটি প্রত্যক্ষ গণতন্ত্রের একটি উৎকৃষ্ট উদাহরণ, যেখানে গ্রামের সাধারণ মানুষ একত্রিত হয়ে নিজেদের এলাকার উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণে ও রূপায়ণে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। তারপর হচ্ছে নির্বাচন ও মেয়াদকাল। এখানে কি বলা হচ্ছে দেখো, পঞ্চায়েতের প্রতিটি স্তরের সদস্যগণ সাধারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। প্রতিটি স্তরের পঞ্চায়েতের মেয়াদ 5 বছর বলে নির্দিষ্ট করা হয়েছে। কোনো কারণে মেয়াদ পূর্তির আগে পঞ্চায়েত ভেঙে দেওয়া হলে 6 মাসের মধ্যে নতুন নির্বাচন করা বাধ্যতামূলক। আর এই নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব একটি স্বাধীন রাজ্য নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত করা হয়েছে। তারপর হচ্ছে আসন সংরক্ষণের ব্যবস্থা। সমাজে পিছিয়ে পড়া প্রান্তিক অংশের রাজনৈতিক মূল স্রোতে তুলে আনতে যুগান্তকারী আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি স্তরে তপশিলি জাতি, তপশিলি উপজাতিদের জন্য তাদের জনসংখ্যার অনুপাতে আসন সংরক্ষিত থাকে। সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো মোট আসনের অন্তত 1/3 মহিলাদের জন্য সংরক্ষিত করার ঐতিহাসিক সিদ্ধান্ত এই আইনে নেওয়া হয়েছে। এবার হচ্ছে রাজ্য অর্থ কমিশন গঠন। পঞ্চায়েতগুলির আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য প্রতি 5 বছর অন্তর একটি স্বাধীন রাজ্য অর্থ কমিশন গঠনের কথা এই আইনে বলা হয়েছে। রাজ্য সরকার পঞ্চায়েতগুলিকে যে অনুদান দেয় এবং পঞ্চায়েতগুলি যে স্থানীয় কর বা ফি আদায় করে তার একটি সুষম বন্টন নিশ্চিত করাই এই কমিশনের লক্ষ্য। এবার পঞ্চায়েত ব্যবস্থার কার্যাবলীর মধ্যে কি বলা হচ্ছে দেখো, এখানে প্রথম হচ্ছে কি, কৃষি ও গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন। গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি, তাই কৃষি ব্যবস্থার উন্নতি। তারপরে কি বলা হচ্ছে দেখো, ক্ষুদ্র জলসেচ ব্যবস্থার সম্প্রসারণ, পশুপালন, হাঁস মুরগি পালন, খাদি ও গ্রামীণ কুটির শিল্পের বিকাশে পঞ্চায়েতগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া গ্রামের রাস্তাঘাট নির্মাণ, পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা এবং গ্রামীণ বিদ্যুতায়নের দায়িত্ব পঞ্চায়েতের হাতে ন্যস্ত। তারপর কি, সামাজিক ন্যায় বিচার ও জনকল্যাণ। গ্রামীণ এলাকায় দারিদ্র্য দূরীকরণ কর্মসূচিগুলির সঠিক রূপায়ণ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রসার, বয়স্ক শিক্ষা
এবং স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে পঞ্চায়েতগুলির সক্রিয় কাজ করে। নারী ও শিশু কল্যাণ এবং দুর্বল শ্রেণীর সার্বিক উন্নতি সাধন পঞ্চায়েত ব্যবস্থার অন্যতম প্রধান লক্ষ্য। তারপর কি অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা। পঞ্চায়েতগুলি একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নিজেদের এলাকার অর্থনৈতিক উন্নয়নের জন্য বিজ্ঞানসম্মত পরিকল্পনা প্রণয়ন করা, স্থানীয় স্তরে প্রাপ্ত সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে গ্রামের সার্বিক বিকাশ ঘটানো যায় এবং কর্মসংস্থান সৃষ্টি করা যায় তার নির্ধারণ করা পঞ্চায়েতের কাজ। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। তারপর দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ৭৪তম সংবিধান সংশোধনী আইনের প্রেক্ষিতে শহরাঞ্চলের স্বায়ত্তশাসন, ৭৩তমটা ছিল গ্রামীণ স্বায়ত্তশাসন, আর ৭৪তম যেটা সংশোধন সেটা হচ্ছে শহরের শহরাঞ্চলের স্বায়ত্তশাসন ব্যবস্থা বা পৌরসভার গঠন ও ক্ষমতার কথা বলা হয়েছে। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আর একটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবে। এবার এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমেই কি আছে দেখো, প্রথমেই আছে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। দেখো, ভারতের সংবিধানের ইতিহাসে 1992 সালের ৭৪তম সংশোধনী আইন শহরাঞ্চলের স্বায়ত্তশাসন ব্যবস্থার এক যুগান্তকারী পরিবর্তন সাধন করেছে। এর মাধ্যমে সংবিধানে পৌরসভা নামক নতুন নবম ক অংশ এবং 18টি বিষয় সম্বলিত দ্বাদশ তফসিল যুক্ত করা হয়। এর মূল লক্ষ্য ছিল শহর অঞ্চলগুলিতে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা এবং স্থানীয় শাসনকে সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা প্রদান করে আরও সুদৃঢ় ও কার্যকর করা। এবার গঠন, এবারে পৌরসভার গঠনটা, এই বিষয়টা বোঝো। দেখো, প্রথম এখানে পয়েন্ট কি আছে, পৌরসভা ত্রিস্তরীয় কাঠামো। এই আইন অনুযায়ী প্রতিটি রাজ্যে জনসংখ্যার ভিত্তিতে 3 ধরনের পৌর প্রতিষ্ঠান গঠনের কথা বলা হয়েছে। পরিবর্তনশীল এলাকা অর্থাৎ যে অঞ্চলগুলি গ্রাম থেকে শহরে রূপান্তরিত হচ্ছে তাদের জন্য নগর পঞ্চায়েত গঠিত হয়। অপেক্ষাকৃত ক্ষুদ্র শহরাঞ্চলের জন্য গঠিত হয় পৌর পরিষদ বা মিউনিসিপ্যাল কাউন্সিল। অন্যদিকে মহানগর, বৃহত্তর বিপুল জনসংখ্যা বিশিষ্ট শহরাঞ্চলের প্রশাসনের দায়িত্বে থাকেন পৌর নিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তারপরে কি বলা হচ্ছে দেখো, সদস্য নির্বাচন ও ওয়ার্ড কমিটি। পৌরসভার অধিকাংশ সদস্য, যাদের সাধারণত কাউন্সিলর বলা হয়, তারা সরাসরি প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হন। নির্বাচনের সুবিধার্থে প্রতিটি পৌর এলাকাকে জনসংখ্যার ভিত্তিতে একাধিক ওয়ার্ডে বিভক্ত করা হয়। এছাড়া সংবিধানে বলা হয়েছে যে 3 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভায় এক বা একাধিক ওয়ার্ড নিয়ে ওয়ার্ড কমিটি গঠন করতে হবে, যা নাগরিকদের প্রশাসনের আরও কাছাকাছি নিয়ে আসে এবং স্থানীয় সমস্যার দ্রুত সমাধানে সাহায্য করে। তারপর আসন সংরক্ষণ ও কার্যকাল। এই আইনের একটি অত্যন্ত প্রগতিশীল দিক হল পিছিয়ে পড়া অংশ ও মহিলাদের ক্ষমতায়ন। তপশিলি জাতি, তপশিলি উপজাতিদের জন্য সংশ্লিষ্ট এলাকার জনসংখ্যার অনুপাতে আসন সংরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য হলো মোট আসনের অন্তত 1/3 মহিলাদের জন্য বাধ্যতামূলকভাবে সংরক্ষিত থাকে। পৌরসভার সাধারণ কার্যকালের মেয়াদ 5 বছর নির্ধারণ করা হয়েছে এবং মেয়াদ শেষের আগেই রাজ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ও পরিচালনায় নতুন নির্বাচন সম্পন্ন করা হয়। তারপর কি পৌরসভার ক্ষমতা ও কার্যাবলী। এখানে প্রথম পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, সংবিধানের দ্বাদশ তফসিলিতে পৌরসভার জন্য মোট 18টি কাজের তালিকা দেওয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য ক্ষমতাগুলি হলো, প্রথম হচ্ছে নগর উন্নয়ন পরিকল্পনা পরিকাঠামো, শহর পরিকল্পনা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা পৌরসভার অন্যতম প্রধান দায়িত্ব। জমির ব্যবহার নিয়ন্ত্রণ, ইমারত নির্মাণ নিয়ন্ত্রণ এবং বস্তি উন্নয়নে পৌরসভার ক্ষমতার আওতাভুক্ত। এছাড়া
শহরাঞ্চলের রাস্তাঘাট, সেতু নির্মাণ এবং নাগরিকদের সুস্থ জীবনযাপনের ও বিনোদনের জন্য পার্ক, উদ্যান এবং খেলার মাঠের মতো নাগরিক সুবিধা প্রদান করা পৌরসভার গুরুত্বপূর্ণ কাজ। তারপর হচ্ছে জনস্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক নিরাপত্তা। জনস্বাস্থ্য রক্ষা, পানীয় জলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, পয়ঃপ্রণালী ও নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পৌরসভার অপরিহার্য প্রশাসনিক কার্যাবলীর অন্তর্গত। পরিবেশ সুরক্ষা, শহরাঞ্চলে বনায়ন মানে সবুজ করা এবং দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি সমাজে দুর্বলতর, পিছিয়ে পড়া এবং প্রতিবন্ধী শ্রেণীর মানুষের স্বার্থ রক্ষা করার দায়িত্ব পৌরসভাকে পালন করতে হয়। জন্মমৃত্যু নিবন্ধীকরণ পৌরসভার একটি উল্লেখযোগ্য কাজ। তারপর হচ্ছে আর্থিক ক্ষমতা ও রাজস্ব সংগ্রহ। কোনো স্বশাসিত প্রতিষ্ঠান উপযুক্ত আর্থিক ক্ষমতার অভাবে সুষ্ঠুভাবে কাজ করতে পারে না। তাই রাজ্য আইনসভার নির্দেশ ও আইন অনুযায়ী পৌরসভাগুলি নির্দিষ্ট স্থানীয় কর, তারপরে মাসুল বা টোল এবং ফি আরোপ ও সংগ্রহ করতে পারে। তাছাড়া রাজ্যের সঞ্চিত তহবিল থেকে এরা উন্নয়নের জন্য প্রয়োজনীয় আর্থিক অনুদান পেয়ে থাকে। পৌরসভার আর্থিক অবস্থা পর্যালোচনা এবং রাজ্য ও পৌরসভার মধ্যে সম্পদ বন্টনের সঠিক নিয়মাবলীর সুপারিশ করার জন্য প্রতি 5 বছর অন্তর রাজ্য একটি স্বাধীন অর্থ কমিশন গঠিত হয়। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। এইভাবে গুছিয়ে অ্যান্সার লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য।